দেশ বিক্রি নয়, আন্তর্জাতিক যোগাযোগে যুক্ত হতেই ভারতের রেললাইন বাংলাদেশের উপর দিয়ে যাবে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে বিএনপি। ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাবে দেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়টি নরেন্দ্র মোদীর জানা আছে। পেনশন স্কিম নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন অর্থমন্ত্রী। সমাবেশে শিক্ষক নেতাদের অভিযোগ, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীতে সমাবেশ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশ। নাটোরে হামলায় রাজশাহীর সাবেক মেয়র আহত, বিএনপিকে পরজীবী রাজনৈতিক দল বললেন ওবায়দুল কাদের। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। সাজা কখনো স্থগিত হয় না, অভিমত উচ্চ আদালতের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ বিক্রি নয়, আন্তর্জাতিক যোগাযোগে যুক্ত হতেই ভারতের রেললাইন বাংলাদেশের উপর দিয়ে যাবে। নেপাল ও ভুটানের সাথে যোগাযোগের ক্ষেত্রে ভারতই বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিচ্ছে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 2024-2025 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী দিন। এই অধিবেশনেই পাশ হয়েছে 7,97,000 কোটি টাকার বাজেট। সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন সাম্প্রতিক সময়ের আলোচিত তাঁর ভারত সফর ইস্যুতে। এই সফরকে যারা অর্জনহীন বলছেন তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমরা এখন একটা পদক্ষেপ নিয়েছি মাননীয় স্পিকার। আজকের পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, একে অপরের উপরে নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না। আমাদের তো এখন ট্রান্সলেশন, রেলওয়ে ট্রান্সলেশন, হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। এখন ইসে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছি। আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের। এটা তো কোনো একটা দেশ না, এটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে। এই কথাগুলো আমি মনে করি এত বেশি কথা হচ্ছে যেগুলো আমাদের বলা উচিত, সেই জন্য আমি এটা বললাম। স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আবারও তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, তখন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করেছিল প্রতিবেশী এই দেশ। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে। আমাদের 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা। ভারত আমাদের মিত্র শক্তি। মাননীয় স্পিকার, একটা কথা যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি, তাদের একটু বলতে চাই, যাদের মিত্র শক্তি সহায়তা করেছে, কোন মিত্র শক্তি কিন্তু আর সেই দেশের মাটি ছেড়ে ফেরত যায়নি। একমাত্র বাংলাদেশ ব্যতিক্রম। বিএনপি সরকারের সময়ের কিছু পদক্ষেপ দেশের স্বার্থ বিরোধী ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সাথে তিনি বলেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কথা বলা বিএনপিকে মানায় না। গণতন্ত্রের কথা তো আমি বললাম যে এতদিন পর্যন্ত গণতন্ত্র তো ক্যান্টনমেন্টে বন্দী ছিল, রাত্রে হতো কারফিউ। আওয়ামী লীগ সরকার গঠন করার পরই জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরে এসেছে। জনগণ আমাদের ভোট দিচ্ছে, আমরা জয়ী হচ্ছি। এই বিএনপির গণতন্ত্র আর মানবাধিকার কথা শুনলে এটি জিজ্ঞেস করি যে আমি জানি না যারা মানবাধিকার সংস্থা তারা কি অন্ধ না কানা না কি আমি জানি না। যেভাবে অগ্নিসন্ত্রাস করে বাসের মধ্যে জ্যান্ত পুড়িয়ে মানুষ মারা, প্রায় 3,800 মানুষকে হত্যা করেছে, গাড়ি পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে, বাস পুড়িয়েছে, কি না করেছে। ভাষণের শেষ দিকে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশেষ করে আশ্রয়ন প্রকল্প ও দুর্যোগ কবলিত মানুষের জন্য আওয়ামী লীগ সরকারের অবদান ভিডিও চিত্রের মাধ্যমে সংসদে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ঠিক করেছি একটা বিষয় নিয়ে অন্তত পার্লামেন্টে যখন বলবো আমরা এটা তুলে ধরবো, যেন এটা দেশবাসী বিস্তারিতভাবে জানে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে ভারতের আপত্তি নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েই শেখ হাসিনা চীন যাচ্ছেন বলে জানান তিনি। ভারতের সাথে সুসম্পর্ক রেখে এই দেশে এগিয়ে যাবে বলে আশা পররাষ্ট্রমন্ত্রীর। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। চলতি মাসের 8 তারিখ চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ভারত সফরের পরই চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই সফরটি নিয়ে রয়েছে নানা আলোচনা।
চীন সফরের বিষয়টি সাম্প্রতিক দিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে এ তথ্য জানান তিনি। ভারত সফরে তিনি মোদিজির সাথে যখন আলাপ হয় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি, সেটি মোদিজির সাথেও আলোচনা হয়েছে। এবং চায়না আমাদের একটি বড় উন্নয়ন সহযোগী দেশ। আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে এবং আমাদের নানা ক্ষেত্রে বঙ্গবন্ধু টানেল, পদ্মা ব্রিজ সহ বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার সহ অনেক আইকনিক স্থাপনা চায়নার অর্থায়নে এবং চায়নার কন্ট্রাক্টররা নির্মাণ করেছে। তো আগামী সফরটি নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের কখনো কোনো আপত্তি নাই। ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল। তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি। ভারতের সাথে সম্পর্ক ভালো রেখেই বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক গড়তে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রনীতি যে কত শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত এবং সমস্ত রাষ্ট্রের সাথে সম্পর্ক আমরা যে চমৎকারভাবে মেনটেন করছি, বিএনপি বরং এজন্য আমাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। যেখানে বিএনপি নেত্রী ভারতে গিয়ে গঙ্গার পাড়ির কথা ভুলে যায়, তারা কিভাবে এই আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন করে বা ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করে। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, আমাদের 3 দিকে ভারত পরিবেষ্টিত। সুতরাং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেটি আমরা গত 15 বছর ধরে করে এসেছি। তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয় বিএনপির মুখে দুর্নীতি নিয়ে কথা বলা মানায় না। এবং তারা যখন ক্ষমতায় ছিলেন তখন পরপর 5 বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে অর্থমন্ত্রী প্রতারণা ও হঠকারিতার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। যৌক্তিক দাবির ব্যাপারে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শিক্ষক সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আলোচনা ও আন্দোলন দুটোই চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। তৃতীয় দিনের মতো সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে এ আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির, যেখানে দাবি আদায়ে অনড় শিক্ষক সমাজ। সারা দেশের মতো বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে আন্দোলন চালিয়ে যান তারা, যেখানে সরকারের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের আবারও দাবি জানান তারা। ফেসবুকে যারা এই আন্দোলনকে কটাক্ষ করছেন তারা বুঝে দেখেন যে শিক্ষকরা যারা আমরা নেতৃত্বে আছি তারা আমাদের সাথে আন্দোলন করছি না, ভবিষ্যতের শিক্ষাকে সংরক্ষণের জন্য, উচ্চশিক্ষাকে সংরক্ষণের জন্য এই আন্দোলন। আমাদের আন্দোলনের যৌক্তিকতাটা আপনারা বুঝেছেন, পুরো জাতি বুঝেছে। যাদের বোঝা দরকার তাদের বোঝা উচিত। সব সরকারি এই আন্দোলন, ন্যায্য আন্দোলনকে অন্যায্য, অযৌক্তিক বলে সেগুলো দমন করার চেষ্টা করেছে। আজকেও আমরা তারই পুনরাবৃত্তি দেখছি এবং সেটি আমরা প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষক নেতারা বলেন, তাদের নিয়ে অর্থমন্ত্রী বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। যৌক্তিক দাবি আদায়ে তাকে খোলা চ্যালেঞ্জ জানান তারা। যদি আমরা ভুলও করে থাকি, কথার কথা হাইপোথেটিক্যালি, তাহলে আপনারা দেখিয়ে দেন, আমাদের সাথে বসেন। সেই সৎ সাহস কেন নেই অর্থমন্ত্রীর? এবং আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি আমাদের সাথে বসুন, আমাদের তথ্যপাত্র যাচাই করুন, গাণিতিকভাবে হিসাব নিকাশ প্রণয়ন করুন, দেখুন এই আন্দোলন কতটা যৌক্তিক। শিক্ষক নেতাদের কথা শোনার জন্য সরকারের ঊর্ধ্বতন মহল সময় দিলেও যৌক্তিক আন্দোলন থেকে পিছপা হবেন না বলে সাফ জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব। আমরা একটা জায়গায় খুব ক্লিয়ার যে আমাদের স্কিম প্রত্যাহার করে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে। বারবার আমরা আন্দোলন করব, বারবার আমরা বসবো, বারবার আমরা সংবাদ সম্মেলন করব। এটা তো আমাদের শিক্ষকদের সাথে যায় না। বারবার আমরা ছাত্রদের ক্লাস বন্ধ করব, এটা তো জাতীয় ভালোভাবে নেবে না। আমাদের এক জায়গায় নিয়ে আসেন, জুডিশিয়ারি কর্মকর্তারা যেভাবে স্বতন্ত্র বেতন স্কেলে এসেছে আমরা ওই জায়গায় যাব। এদিকে একই দাবিতে 3 দিন ধরে সব কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদ। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।
এদিকে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে তাদের সাথে যোগ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার ও কর্মচারী সমিতি। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ বন্ধ হয়ে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। বন্ধ রয়েছে সব বিভাগের ক্লাস পরীক্ষা। শিক্ষক সমিতির নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা। এতে সেশন জট সহ একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় শিক্ষার্থীরা। তৃতীয় দিনের মতো অচল রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতি এই কর্মবিরতি পালন করছে। এতে সমর্থন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতিও। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনের সামনে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীর মিছিলটি শুরু হয় বিকেল 3টার পর। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের সামনে দিয়ে শাহবাগে এসে মিছিলটি থামে বিকেল 3:45টার দিকে। এরপর শাহবাগ মোড়ে সড়কের উপর অবস্থান নেয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। সেখান থেকে আবারও নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিকেল 5:15টার দিকে অবরোধ শেষ হয়। অবরোধের কারণে শাহবাগ এলাকায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে গতকালও 1 ঘণ্টার জন্য শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা। আগামীকাল সকাল 11টায় লাইব্রেরির সামনে, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমাদের কর্মসূচি শুরু হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন জেলায়। পুলিশি বাধায় পণ্ড হয়েছে অনেক জায়গার কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজপথে কাফনে কাপড় পরে উত্তাল আন্দোলন করে তুলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার কথা বলেছেন দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। পাবনায় দলের কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। কুষ্টিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেহেদি রুমির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময়। টাঙ্গাইল ভাসানী হলের সামনে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলীয় জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির সমাবেশ করে জেলা বিএনপি। প্রধান অতিথি দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী সহ অন্য নেতারা বক্তব্য দেন এ সময়। নেত্রকোনা শহরের বানোজাপাড়া এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক আনারুল হকের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। লালমনিরহাট শহরে মিশন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক এতে সভাপতিত্ব করেন। সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তন চত্বরে জেলা বিএনপির সমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অন্যরা। মুন্সিগঞ্জের মুক্তারপুর বটতলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন ইসলাম আজাদ। বাগেরহাটে পুরাতন বাজার মোড় এলাকার সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়েছে। পরে শহরের হরিণখানা এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের বাসায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ ও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নানা অভিযোগ করে জেলা বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ হয়েছে নরসিংদীতে। জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে মাদারীপুরে। এ সময় এতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহুরুল হক শাহজাদা মিয়া।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে হবিগঞ্জে। শহরের চিলড্রেন পার্কে এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে ঠাকুরগাঁয়ে। শহরের পাবলিক ক্লাব মাঠে এতে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জেলা বিএনপির আয়োজনে সমাবেশ হয়েছে গাইবান্ধায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলায় রাজশাহী সিটির সাবেক মেয়র বুলবুল ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সকাল 10টায় নাটোরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সেখানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। পরে সমাবেশ শুরু করলে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরিত হয়। ধারালো অস্ত্রসহ নেতাকর্মীদের এলোপাতাড়ি আঘাত করলে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ বেশ কয়েকজন আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিরোধী সব আন্দোলনে ব্যর্থতার পর কোটা ও শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে পরজীবী দল বিএনপি। মহাসচিব সহ বিএনপি নেতারা এখন পদ হারানোর আতঙ্কে। দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে লড়বে। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে বলেও মন্তব্য তার। রকুনুজ্জামানের রিপোর্ট। দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার সাভারের হেমায়েতপুরে সভার আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন আর হবে না। নিজেরা সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে এখন অন্যের উপর ভর করার চেষ্টা করছে বিএনপি। ভাঙ্গা হাত কোনোদিনও জমে না। বিএনপির হাত, আন্দোলনের হাত ভেঙে গেছে। নেতারা দিনের আরাম, রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন তারেক রহমানের ডাক আসে, কখন কার চাকরি নট হয়ে যায় কেউ জানে না। ফখরুল সাহেবও শান্তিতে না। বড় বড় নেতারা সবাই এখন আতঙ্কে আছে। তারেক আতঙ্ক। রিজার্ভ বেড়ে যাওয়া সহ অর্থনৈতিক সংকট কেটে যাওয়ার কথা জানিয়ে দ্রব্যমূল্য কমার ব্যাপারে আশ্বস্ত করেন ওবায়দুল কাদের। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথাও বলেন তিনি। তারা যতই বলুক আমরা আছি। রিজার্ভ বেড়ে যাচ্ছে না, ২৭-এ পৌঁছে গেছে। ভয়ের কারণ নেই, রেমিটেন্স বেড়ে যাচ্ছে। ইনশাল্লাহ শেখ হাসিনার চেষ্টা জিনিসপত্রের দামও কমে আসবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ব, আমরা একসাথে খেলব। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতেই হবে। শেখ হাসিনা যে অঙ্গীকার, এ অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ পূরণ করে ছাড়বো। ওবায়দুল কাদের বলেন, যে দলের নেত্রী গঙ্গার পানির হিচ্ছার কথা বলতে ভুলে যায়, সে দলের নেতারা তিস্তার পানির কথা কোন মুখে বলে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ক্ষমতাসীনরা বিরোধী দল দমন করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা তৈরি করে শিক্ষকদের বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। মেনজির আজিজ সহ দুর্নীতিবাজদের টাকা বাজেয়াপ্ত করে শিক্ষকদের পেনশন চালু করার দাবি জানান তিনি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে বিএনপির সমর্থনের কথাও জানান রুহুল কবির রিজভী। বেগম জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে জেলা পর্যায়ে পূর্ব নির্ধারিত সমাবেশে হামলা, নির্যাতন, বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রতিটি অপকর্মের দায় তাদেরকে নিতে হবে এবং কেউ কিন্তু তালিকার বাইরে থাকবেন না। যে সমস্ত পুলিশ কর্মকর্তা, যে সমস্ত সন্ত্রাসীরা আজকে এই কাজ করছেন, কারো চিরদিন কারো ক্ষমতা থাকে না এবং থাকবেও না। পতন অত্যাসন্ন, পতন
হবেই, এবার খুব দ্রুতই হবে সেই পতন। যেভাবে দেশ বিক্রি চলছে, যেভাবে নিপীড়ন নির্যাতন চলছে, এবার একটি সার্বিক এবং ব্যাপক জনগণের উত্থানের মধ্যে দিয়ে এই সরকারের পতন হবে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলা শ্রম আইন ট্রাইব্যুনালকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই মামলায় 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছে হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন সাজা কখনো স্থগিত হয় না। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামির 6 মাসের সাজা হয় 1 জানুয়ারি। এরপর 28 জানুয়ারি রায় চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূস সহ 4 জনের জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। শ্রম আপিল ট্রাইব্যুনালের সাজা স্থগিতের আদেশ স্থগিত করে হাইকোর্ট। পাশাপাশি স্থগিতের আদেশ বাতিল প্রশ্নে রুল জারি করেন আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদতের হাইকোর্ট বেঞ্চ 50 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। রায়ে আদালত বলেছেন সাজা কখনো স্থগিত হয় না। হাইকোর্টের রায়ে অর্ডারিং পোর্শনে বলে দিয়েছে এই চেয়ারম্যান লেবার অ্যাপিলেট কোর্টকে অ্যাজ ফার অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব অন মেরিটে আপিলটা নিষ্পত্তি করার জন্য। এই জাজমেন্টের মধ্যে কথা হলো সাজা কখনো স্থগিত হয় না। যেটা অন্যায়ভাবে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল সেখানে সাজা স্থগিত করে দিয়েছেন, সেই সাজা কখনো স্থগিত হয় না। আরও অনেক পর্যবেক্ষণ দিয়েছেন যেটা ভবিষ্যতে আমাদের কোনো মামলার ক্ষেত্রে হয়তো বা কাজে লাগবে। এ ব্যাপারে ডক্টর ইউনূসের আইনজীবী জানান, রায়ের অনুলিপি হাতে পেলে বিস্তারিত জানা যাবে। হাইকোর্টের উচিত ছিল এই মামলাটা ফেরত দিয়ে বলা যে তুমি নিম্ন আদালতে গিয়ে এটা বলো। সে যদি না করে তাহলে হাইকোর্ট আমরা দেখব, যেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সবসময় করে থাকে। কিন্তু ডক্টর ইউনূসের বেলা এটা হলো না। গত কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেবের কাগজপত্র 5 দিন আগে জমা দিতে হয়, তারা পরীক্ষা করে দেখেন ওনার আদালতের পারমিশন আছে কিনা। অথচ বেনজির দুর্নীতি দমন কমিশনের অভিযুক্ত আসামি, কিভাবে অভিযুক্ত আসামি 100 কোটি টাকা ব্যাংক থেকে গ্রহণ করে পালিয়ে গেল। আপিল করার শর্তে ডক্টর ইউনূস সহ 4 আসামির 1 মাসের জামিন দিয়েছিল শ্রম আপিল ট্রাইব্যুনাল। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। উদ্বেগজনক হারে বাড়ছে বিদেশি ঋণ, সেই সাথে পাল্লা দিয়ে 8 বছরে বিদেশি ঋণ পরিশোধের হার বেড়েছে প্রায় 2.25 গুণ। সবশেষ পরিসংখ্যান বলছে মাত্র 11 মাসেই ঋণ পরিশোধ বেড়েছে প্রায় 25%। ডলার সংকটের দুঃসময়ে অন্য মেগা প্রকল্পের ঋণের সুদ পরিশোধের চাপ বাড়লে অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা বিশ্লেষকদের। পরিস্থিতি সামলাতে চীন, রাশিয়ার মতো দেশ থেকে স্বল্প মেয়াদী ঋণের ব্যাপারে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। রিপোর্ট জিয়াউল হক সবুজের। মেগা প্রকল্প সহ দেশের উন্নয়নে দেশি বিদেশি উৎস থেকে একের পর এক ঋণ নিচ্ছে সরকার। 2017 সালে সরকারের বিদেশি ঋণ সব মিলিয়ে 367 কোটি ডলার থাকলেও সেই ধার 2023 সালে ছাড়িয়েছে 1000 কোটি ডলার। পাল্লা দিয়ে বেড়েছে ঋণ পরিশোধের চাপও। গেল 8 বছরে বিদেশি ঋণ পরিশোধের হার বেড়েছে 175%। গেল 11 মাসেই বিদেশি ঋণের সুদাসল পরিশোধ এই প্রথমবার ছাড়ালো 300 কোটি ডলার। বৈদেশিক ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে, এটা আসলে একটা উদ্বেগজনক ব্যাপার বটে। গত 10 বছরে প্রায় 70% বেড়ে গেছে। বৈদেশিক ঋণটা কিন্তু বেশি অনেকগুলি স্বল্প মধ্যম মেয়াদী, এবং সেই স্বল্প মানে মধ্যম মেয়াদী থাকলে কিন্তু একটা দেশের পক্ষে পরিশোধ করা ডিফিকাল্ট। প্রজেক্টটা আমরা হয়তো $1 বিলিয়ন করতে পারতাম, সেটা আমাদের 10, 15, 20, 50% আমাদের বেশি করতে হয়েছে, কারণ কালক্ষেপণ করলেই খরচ বাড়ে, ব্যয় বাড়ে। সবটা মিলে আমাদের এই চাপটা বাড়ছে। রূপপুর যেমন আমাদের 2016 সালে হয়েছে এবং সেটা 10 বছর ছিল গ্রেস পিরিয়ড, এটা এখন ম্যাচুরিটি পিরিয়ড শুরু হবে, তখন আমাদের সুদ এবং আসল দুটোই পে করতে হবে। এরকম আরও কয়েকটি আছে, যে কারণে এই আমাদের এই বছর গত বছরের তুলনায় আমাদের সুদও বেড়েছে এবং আসলও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, বিদেশি ঋণ পরিশোধের কারণে রিজার্ভ এবং বাজেটে বাড়ছে বাড়তি চাপ। এই চাপ সামলাতে রপ্তানি ও রেমিটেন্স বাড়াতে নজর দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক ঋণের ব্যাপারে সতর্কতার পরামর্শ তাদের। $48 বিলিয়ন যখন ছিল তখন আমরা $2-2.5 বিলিয়ন পরিষেবা ছিল, এখন $22 বিলিয়ন নেমে আসছে। আমাদের এখন পরিষেবা $3 বিলিয়ন ক্রস করে গেছে। সুতরাং সেটার শতাংশ হিসাবে ধরলেও তো চাপটা বোঝা যায়।
সেদিক থেকে অবশ্যই আমরা এক্সপোর্ট কিভাবে বাড়াতে পারি, এই বিনিয়োগগুলো যাতে আমাদের ব্যক্তিখাতকে প্রণোদিত করে আমাদের রপ্তানিকে সাশ্রয়ীভাবে প্রতিযোগিতা সক্ষমভাবে করতে পারে, সেটা আমাদের দেখতে হবে। 26 সালে এটা বেড়ে দাঁড়াবে প্রায় $4.7 বিলিয়ন। এর মধ্যে যদি আবার ঋণ আসতে থাকে সেটা ভবিষ্যতে আরো বাড়াবে। অথবা ইমিডিয়েটলি এই 2 বছরে কিন্তু আমাদের একটা বিরাট বোঝা। এই ব্যাপারে যথেষ্ট সাবধানী হতে হবে। দ্বিপাক্ষিক বায়োলেটারাল ঋণ আনা বা টাইড মানে সারপ্লাস ক্রেডিট আনা মোটেও সঙ্গত নয়। সরকারি হিসাবেই আগামী 3 বছরে ঋণের সুদ পরিশোধের খরচ ছাড়াবে 10,000 কোটি টাকা। তাই সময় থাকতেই মুদ্রার বিনিময় হার ও সামষ্টিক অর্থনীতি বেগবান করতে অধিক মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নতুন করে বৃষ্টি না হলেও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুনামগঞ্জের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। দফায় দফায় বন্যায় চরম দুর্ভোগে বানভাসীরা। কুড়িগ্রামে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা সহ 16টি নদ নদীর পানি ও বিপদসীমার উপর দিয়ে বইছে। জেলার 20,000 লোক পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ সহ 6টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত 24 ঘন্টায় সিলেটে 25 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে উজানের পাহাড়ি ঢলে 3য় দফার বন্যায় প্লাবিত এ জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা আবারও ভেঙে পড়েছে। বানের পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। ভারী বর্ষণ বন্ধ আর ভারতের ঢলের তীব্রতা কমায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে জেলার প্রধান নদী সুরমার পানি এখনও রয়েছে বিপদসীমার উপরে। গ্রামীণ রাস্তাঘাট পানিতে নিমজ্জিত থাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। এদিকে পানি কমলেও জেলার তাহিরপুর, বিশম্ভরপুর সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী মানুষ। চরম দুর্ভোগে তারা। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় আবারও বেড়েছে পানি। এছাড়াও রাজনগর উপজেলার 2টি ইউনিয়ন ও সদর উপজেলার 3টি ইউনিয়নে বন্যার পানি বৃদ্ধি পেয়ে দীর্ঘস্থায়ী বন্যার রূপ নিয়েছে। এখনও পানিবন্দী 3 লাখ মানুষ। দুর্গত এলাকায় স্যানিটেশন, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এদিকে কুড়িগ্রামে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা সহ 16টি নদ নদীর পানিও বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে জেলার 20,000 লোক পানিবন্দী হয়ে পড়েছে। খাগড়াছড়িতে বন্যার কারণে রাঙামাটির সাজেক ও লংগদু সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। পানিবন্দী দীঘিনালার 25 গ্রামের মানুষ। দীঘিনালার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। মেরুং ইউনিয়নের 20টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী। এছাড়া কবাখালী ইউনিয়নের 5 গ্রামের পানি এখনও নামেনি। ডুবে গেছে মেরুং বাজার। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে লংগদু উপজেলার বাসিন্দারা। অন্যদিকে ফেনীর ফুলগাজী ও পরশুরামে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করছে। তবে রাস্তাঘাট ও বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় ক্রমেই স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতি। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। MRT-6 এর মতো রাজধানীর মেট্রো রেল লাইন সম্প্রসারণের প্রকল্পগুলোতে সহায়তা বাড়াতে আগ্রহী জাপান। বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাতে এই আগ্রহ দেখান দেশটির উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা সোহেই। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান 9টি প্রকল্পে জাইকার সহায়তা 11,344 কোটি। মাতারবাড়ি মেট্রো রেল সহ অন্য প্রকল্পও বাস্তবায়িত হচ্ছে। এই অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের 227টি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। শিগগিরই শুরু হচ্ছে আরও 4টি প্রকল্প। এরই মধ্যে রয়েছে উপজেলা প্রশাসন ও উন্নয়ন প্রকল্প 2, প্রস্তাবিত দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক পানি সরবরাহ প্রকল্প, চট্টগ্রাম পয় নিষ্কাশন প্রকল্প এবং হাওর বন্যা ব্যবস্থাপনা ও জীবিকা উন্নয়ন প্রকল্প। এই 4 প্রকল্পে জাইকার সহায়তা 20,576 কোটি টাকা। বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সংসদ সদস্যদের মতো সরকারি কর্মকর্তাদেরও সম্পদের হিসেবের ব্যাপারে জবাবদিহি করা উচিত। সরকারের দুর্নীতি বিরোধী চলমান অভিযান থেকে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেন তিনি। সকালে পাট বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের জাহাঙ্গীর কবির নানক জানান, পাট বীজের জন্য ভারতের উপর নির্ভরশীলতা থেকে সরকার বেরিয়ে আসতে চায়। পাটের তৈরি সোনালী ব্যাগ এবং পাটজাত পণ্য রপ্তানিতে ভর্তুকি দিয়ে হলেও উৎপাদন ও কর্মসংস্থানকে উৎসাহিত করা হবে। তিনি জানান, পলিথিনের বিকল্প সোনালী ব্যাগ ও পাট পাতার তৈরি চা বাণিজ্য
বাণিজ্যিক প্রচলনের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা চলছে। অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারে ভারতের সাথে আলোচনা হচ্ছে। এক প্রশ্নের জবাবে নানক জানান, সরকারের দুর্নীতিবিরোধী জিরো টলারেন্স নীতির কারণে অনেক রথী, মহারথী এবং সংসদ সদস্যদের দুদকের মুখোমুখি হতে হয়েছে। বিএনপি নিজেরা মেরুদণ্ডহীন বলে দুদক সহ অন্যদের মেরুদণ্ডহীন মনে করে বলে মন্তব্য করেন নানক। প্রায় 2 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভিনের নামে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ পৃথক 2টি মামলা হয়। মামলা দুটির বাদী দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। একটি মামলায় শুধু মোবারককে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী তিনি 41,46,845 টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। অপর মামলার প্রধান আসামি শাহানা, স্বামী মোবারক দ্বিতীয় আসামি। মামলার এজাহারে বলা হয়, শাহানা ও মোবারক পরস্পর যোগ সাজশে একে অপরকে সহযোগিতার মাধ্যমে 1,58,73,152 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। উভয় এজাহারে বলা হয়েছে, মামলা তদন্তকালে আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে। উত্তরা 10 নং সেক্টরে অবস্থিত রাজুক তাকওয়া মসজিদের জায়গা দখল করে নিয়েছে কতিপয় চিহ্নিত ভূমিদস্যু। মঙ্গলবার কিছু মাস্তানির সহায়তায় অবৈধ বেদেপল্লী উচ্ছেদের নামে মসজিদের 3.5 কাঠা জমি দখলে নেয় তারা। রাজুকের মাস্টার প্ল্যানের অংশ এবং উত্তরা 10 নং সেক্টরে 13 নং রোডে 66B 7 কাঠার প্লটটি এলাকার একমাত্র মসজিদের জায়গা হিসেবে রাজুক প্ল্যানে চিহ্নিত। 2010 সালের পরে সেক্টরবাসী রাজুকের অনুমতি নিয়েই 3.5 কাঠা জমির উপর অস্থায়ীভাবে এই মসজিদ নির্মাণ করে। তবে করোনাকালীন দীর্ঘসূত্রতা ও নানা প্রশাসনিক জটিলতায় বরাদ্দের চূড়ান্ত অনুমতিপত্র এখনো পায়নি মসজিদ কমিটি। মঙ্গলবার কতিপয় চিহ্নিত ভূমিদস্যু কিছু ভাড়া করা মাস্তানের সহায়তায় মসজিদের 3.5 কাঠা জায়গা দখলে নেয়। ঢাকা 18 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক এমপি হাবিব হাসান, 1 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আফসার উদ্দিন খান, উত্তরা 10 নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সর্বশেষ 3 বারের সভাপতি ও বর্তমানে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি মসজিদের জায়গাটি বরাদ্দ প্রদানে রাজু কর্তৃপক্ষের নিকট একাধিক চিঠি দিয়েছেন। ডিমের দাম নিয়ন্ত্রণে পাইকারি ব্যবসায়ীদের কারসাজি থামাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিমের আড়তে ও দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানাও করা হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানকে। তেজগাঁও ও কারণ বাজারের 2 ব্যবসায়ীকে মোট 60,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তরের টিম। যদিও এভাবে জরিমানা করাকে বিনা দোষে শাস্তিভোগ বলছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে ডিমের বাজারে নিয়ন্ত্রণে আনতে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে বলে জানালো সংস্থাটি। ঈদুল আজহার পর থেকে রাজধানী সহ সারা দেশে ডিমের বাজার বেশ চড়া। ডিমের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে ভোক্তারা। বুধবার রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে সাদা ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস 11 টাকা ও লাল ডিম 12 টাকা করে। রাজধানীর উত্তর সিটি এলাকার স্কুলগুলোকে বাস সার্ভিস চালুর পরামর্শ। অন্যথায় যানজটের হয়রানি ঠেকাতে স্কুল বন্ধের হুঁশিয়ারি দিলেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আর নামকরা সব স্কুলগুলোকে বাধ্যতামূলক বাস সার্ভিসের আওতায় আনার কথা বললেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো চালু করা এই বাস সার্ভিসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বনানীতে ছাত্রছাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য চালু করা হয় ডিএনসিসির এই স্মার্ট স্কুল বাস সার্ভিসটি। প্রাথমিকভাবে 450 শিক্ষার্থী পাওয়া গেলেও আগামী জানুয়ারিতে 3000 শিক্ষার্থী এই সেবা নেবে। অ্যাপের মাধ্যমে বাসগুলোর বুকিং ও ট্র্যাকিং করা যাবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেশ বিক্রি নয়, আন্তর্জাতিক যোগাযোগে যুক্ত হতে ভারতের রেল বাংলাদেশের উপর দিয়ে যাবে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে বিএনপি। ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাবে দেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়টি নরেন্দ্র মোদীর জানা আছে। পেনশন স্কিম নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন অর্থমন্ত্রী। সমাবেশে শিক্ষক নেতাদের অভিযোগ, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীতে সমাবেশ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশ। নাটোরে হামলায় রাজশাহীর সাবেক মেয়র আহত, বিএনপিকে পরজীবী রাজনৈতিক দল বললেন ওবায়দুল কাদের। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা দ্রুত নিষ্পত্তি নির্দেশ হাইকোর্টের। সাজা কখনো স্থগিত হয় না, অভিমত উচ্চ আদালতের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।